আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 10 এ পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে যে বল, যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম। এবং আজকের এই একটা ক্লাসে তোমাদের এই যে বল অধ্যায়টা আছে এই অধ্যায়ের সব কিছু তোমাদেরকে কভার করে দিব। দেখো, এই যে বল অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু তোমাদের কম বেশি অনেকের কাছে কিন্তু একটু কঠিন লাগে, কিন্তু এই অধ্যায়টা কিন্তু একেবারে সহজ একটা অধ্যায়। বিকজ এই অধ্যায়ের ভিতরে কিন্তু ভাইয়া নিউটনের 3টা সূত্র আছে। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এবং একেবারে লাস্টের দিকে কিন্তু তোমার ঘর্ষণ বল নিয়ে আলোচনা করছে। সো আজকের এই একটা ক্লাস যদি তুমি দেখো, আমি আশা করি তোমাদের এই যে বল যে অধ্যায়ের সব কিছু একেবারে কভার হয়ে যাবে। এবং আমি চ্যালেঞ্জ করতেছি যাদের বল অধ্যায় সমস্যা, যারা চিন্তা করতেছে যে ভাইয়া বল অধ্যায় যখন আমি পড়তে যাই তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কিছুই বুঝি না। জাস্ট আজকের ভাইয়ার এই বেসিক ক্লাসটা দেখো। সো একবার যদি আজকের এই ক্লাসটা দেখো তাহলে বল অধ্যায়ের সব কিছু তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। এবং আজকে আমি চ্যালেঞ্জ করতেছি একেবারে বল অধ্যায় তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেব। ওকে, দেখো ভাইয়া, শুরুতে এই যে বল অধ্যায়টা আছে আমি বলেছি যে ভাইয়া বল অধ্যায় কিন্তু টোটাল নিউটনের কিন্তু 3টা সূত্র আছে, অর্থাৎ নিউটন মামা, ওকে আমি মামাই বলি। সো নিউটন মামা কিন্তু ভাইয়া তোমার 3টা সূত্র দিছে। এই 3টা সূত্র সম্পর্কে একটু তোমার কষ্ট করে জানতে হবে। দেখো, শুরুতে আসি নিউটনের প্রথম সূত্র। নিউটন কি বলেছিল, নিউটন কি কথা বলছে দেখো, একটু দেখো। নিউটন যে কথাটা বলছে, যে নিউটনের প্রথম সূত্র আমি কিন্তু এখানে লিখেছি যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। ব্যাপারটা কেমন জানি লাগতেছে, জিনিসটা আসলে বুঝলাম না, নাকি? মানে কি বলছে এইখানে, কি বলছে, কথাটা কি বলছে, জিনিসটা বুঝলাম না, রাইট? বলছে যে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, নিউটনের যখন আমি তোমাদের লেভেলে যখন ছিলাম তখন আমি যখন পড়েছি নিউটনের প্রথম সূত্রটা, তখন আমার মাথার ভিতর একটা ঘুরপাক খাইছে যে জিনিসটা আসলে কি বলছে নিউটন। ও কি কিছু খাইয়া তারপর কি এই লেখাটা লেখছে? বুঝলাম না কেন। কথার ভিতরে কিন্তু যুক্তি আছে। যুক্তিটা কি দেখো, যে বলছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। যেমন আমার হাতে দেখো এই যে মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি এইভাবে রাইখা দিই ও কিন্তু ওইরকমই থাকবে। আমি ওর কথা মানতেছি যে স্থির বস্তু ও স্থির আছে না, ওটা নাড়াইতেছি না, কিছু করতেছি না, ও কিন্তু স্থির আছে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, কথা সত্য। কিন্তু সমবেগে চলতে থাকা বস্তু, ধরো একটা গাড়ি চলতেছে, হ্যাঁ, এখন ওই বস্তুটাকে যদি তুমি না থামাও তাহলে ওটা সমবেগে চলতে থাকবে। কেমনে চলবে? গাড়ি তো চলতেছে ভালো কথা, ওর যদি তেল না থাকে, ওর ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তারপর কি আর চলবে? চলবে না। এই কথাটা আমি কিন্তু মানতে পারলাম না, যে কথাটা কিসের উপর ভিত্তি করে বললো যে ভাই সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই কথাটা যখনই আমি পড়ছি আমার মাথার ভিতর এরকম ঘুরপাক খাচ্ছিল যে কেন। পরে আমি বিষয়টা বুঝতে পারলাম যে ভাইয়া এই যে নিউটনের প্রথম সূত্রটা, এই যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, এই যে কথাটা, গাড়ি যদি চলতে থাকে ও চলতেই থাকবে, চলতেই থাকবে, ওর যদি না থামা ও চলতেই থাকবে, এই কথা বলছে কিন্তু। সো এটা কখন? যদি বাতাসে কোনো বাধা না থাকে, বাধা থাকতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাতাসে যখন কোনো বাধা থাকবে না, এমনি তো দেখো এইখানে এই যে বাতাসে কিন্তু বাধা আছে না? সো আমি যদি একটু নর্মাল উদাহরণ দিই, যেমন গতি অধ্যায় আমি কিন্তু অলরেডি দ্বিতীয় অধ্যায়ের ক্লাস দিয়েছি, তোমরা কিন্তু সবাই দেখেছো তাই না? গতি অধ্যায়ের উপর আমি কিন্তু ক্লাস দিয়েছি, প্রথম অধ্যায়ের উপর কিন্তু আমি ক্লাস দিয়েছি। সো যারা দেখোনি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবা, যাওয়ার পরে দেন তোমরা ভিডিও অপশন আছে সেখানে যাবা, একটু নিচের দিকে গেলে তোমরা কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, দেখো ভাইয়া কি বলেছি, যে গতি অধ্যায় কিন্তু আমি পড়ন্ত বস্তু গ্যালিলিওর কিন্তু সূত্র নিয়ে আলোচনা করছিলাম। সেইখানে গ্যালিলিওর যে সূত্র সেটাও কিন্তু কোনো বাধা, অর্থাৎ বাতাসে কোনো বাধা থাকতে পারবে না। ঠিক সেম ভাবে সমবেগে চলতে থাকা বস্তু তখনই চলতে থাকবে যখন বাতাসে কোনো বাধা থাকবে না। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু খালি চলতেই থাকবে। এইটা হয়েছে কিন্তু নিউটনের প্রথম সূত্র। এখন আসি এই প্রথম সূত্র দ্বারা নিউটনের যে কথাটা বলছে, প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাবো? আমরা দুইটা জিনিসের ধারণা পাবো। এক নাম্বার ভাইয়া কি সম্পর্কে ধারণা পাবো? আমরা কিন্তু ভাইয়া জড়তা সম্পর্কে ধারণা পাবো, আর হচ্ছে কিন্তু ভাইয়া আমরা বল সম্পর্কে ধারণা পাবো। অর্থাৎ আমরা এই দুইটা বিষয় সম্পর্কে ধারণা পাবো। অনেক সময় এমসিকিউতে দেখবা আসে যে নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়, তখন কিন্তু তোমার দেখাইতে হবে জড়তা, আর যদি বল থাকে বল দেখাতে হবে। ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? এখন আসি, দেখো খেয়াল করো, এখন আমাদের জানতে হবে তাহলে জড়তা জিনিসটা আসলে কি। নিউটনের প্রথম সূত্রটা তো বুঝলাম, জড়তা আসলে জিনিসটা আসলে কি। দেখো
জড়তাও সেম, একেবারে নিউটনের প্রথম সূত্রের মতো। জড়তার সংজ্ঞা যদি আসে, সৃজনশীলে আসবে ক নম্বরে জড়তা কাকে বলে, ঠিক তখন লাগবা যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সে গতিশীল থাকবে। এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা, এটা কি বলা হয়, জড়তা। একেবারে নিউটনের প্রথম সূত্রে যা বলছে জড়তার সংজ্ঞা কিন্তু সেম বলা, সেম। তুমি একটু যদি রিডিংটুকু পড়ো তাহলে কিন্তু পারবা। ওকে, সো জড়তার ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আসি জড়তার উদাহরণের কথা যদি বলি, আমরা কিন্তু সবাই বাসে চড়েছি, বাসে চড়ে কিন্তু আমরা একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় কিন্তু আমরা গিয়েছি, তাই না? এবং যখন আমরা বাসে চড়ে বাসের সিটে যখন আমরা বসেছি, তখন গাড়িটা যখন চালানো শুরু করে, হ্যাঁ, গাড়ির ড্রাইভার যখন গাড়িটা চালানো শুরু করে, তখন কিন্তু আমরা সবাই পিছনের দিকে এইভাবে হেলে পড়ি, এইভাবে। হ্যাঁ, আবার যখন গাড়িটা ব্রেক করে তখন কিন্তু আমরা সবাই এইভাবে সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কিসের কারণে জানো? এটা কিন্তু ভাইয়া এই জড়তার কারণে। কিভাবে হলো, কেন জড়তার কারণে আমি যদি বলি, বাসে যখন বাসের সিটে যখন আমরা বসি, তখন আমাদের উপরের অংশ আর নিচের অংশ, এই যে আমাদের নিচের অংশ কিন্তু বাসের সাথে লাগানো থাকে, মানে একেবারে বাসের সাথে সামঞ্জস্য থাকে। সো বাস যখন চলে আমাদের নিচের অংশ কিন্তু যায়, কিন্তু উপরের অংশ কিন্তু বাসের সাথে কিন্তু সামঞ্জস্য থাকে না, সংযোগ থাকে না, থাকে উপরের অংশ কিন্তু থাকে না। এই কারণে উপরের অংশটা কিন্তু স্থির থাকতে চায়, স্থির থাকতে চায়। কি থাকতে চায়? স্থির থাকতে চায়। এই কারণে যখনই গাড়িটা চলা শুরু করে তখনই কিন্তু আমরা এইভাবে পিছনের দিকে এইভাবে ঝুঁকে পড়ি, হ্যাঁ, পিছনের দিকে এইভাবে ঝুঁকে পড়ি। আর যখনই মানে বাস যখন ব্রেক করে তখন কিন্তু আমরা এইভাবে সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা কিসের কারণে? এটা কিন্তু ভাইয়া জড়তার কারণে। একটু যদি তোমরা রিডিংটুকু পড়ো তাহলে আমি আশা করি তোমরা পারবা। ওকে, তাহলে জড়তা কাকে বলে যদি আসে পারবা না, কি লাগবা? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু বা এই যে দেখো সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকতে চায়। এই যে প্রবণতা বা এই যে বৈশিষ্ট্য, এইটাকে বলা হয় তোমার জড়তা। একটু নিউটনের প্রথম সূত্রের সাথে জড়তার কিন্তু একটা ভালো সংযোগ, মানে হচ্ছে ভালো একটা সম্পর্ক আছে, ঠিক আছে? কারণ প্রথম সূত্রে যা লাগছে আর জড়তার সংখ্যাও কিন্তু একই কথা লাগছে। ওকে, একটু যদি পড়ো তোমরা পারবা। এরপরে আসি, এরপরে আমরা কি জানতে পারি? আর হচ্ছে কিন্তু বল সম্পর্কে জানতে পারি। ভাইয়া কি সম্পর্কে আমরা জানবো? আর কিন্তু আমরা বল সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, বল কাকে বলে বলো তো? আমরা কিন্তু সবাই জানি যে ভাইয়া বলকে কিন্তু তোমার এফ দ্বারা প্রকাশ করে। বলের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা কিন্তু আমরা সবাই জানি না যে বলের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু ভাইয়া এম এ। এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা হচ্ছে কিন্তু বলের সূত্র। কিন্তু বলের সংজ্ঞাটা কি হবে? বলের সংজ্ঞাটা হবে যার প্রয়োগের ফলে, এই যে কথাটা আমি যে বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বলতে হবে, সংজ্ঞায় লিখতে হবে যে যার প্রয়োগের ফলে, খেয়াল করো ভাইয়া, যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলা শুরু করে। দেখো ব্যাপারটা দেখো, ধরো এই যে মার্কারটা আমার হাতে আছে, আমি এখন একটা বল প্রয়োগ করবো, মানে যার প্রয়োগ, এই যে যার প্রয়োগের ফলে এই যে স্থির বস্তুটা চলা শুরু করছে না, আমি বল প্রয়োগ করলে এটা কি থামে থাকবো? যেমন তোমার পড়ার টেবিলে অনেকগুলো বই আছে, তুমি যদি বইকে এভাবে ঠেলা দাও, ধাক্কা দাও, ওটা কিন্তু সামনের দিকে যাবে, ও কিন্তু স্থির ছিল। তোমার প্রত্যেকটা বই কিন্তু এখন স্থির আছে, কারণ নড়তেছে না, তুমি নাড়াইতেছো না। ওকে যদি তুমি ধাক্কা দাও অবশ্যই ও কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইবে। সো যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলা শুরু করে, কি বলেছি? স্থির যে বস্তুটা আছে ভাইয়া, স্থির বস্তু কিন্তু চলা শুরু করে, স্থির বস্তু চলা শুরু করে এবং এবং তোমার হচ্ছে গতিশীল যে বস্তুটা, ধরো গতিশীল কোন একটা গাড়ি চলতেছে, তুমি কি করলা? তুমি কিন্তু ব্রেক করে গাড়িটাকে থামাই ফেললা। হ্যাঁ, সো গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়। কি বলেছে? গতিশীল যে বস্তু আছে, খেয়াল করো, সো গতিশীল বস্তুর কিন্তু ভাইয়া বেগের পরিবর্তন হয়। সো বেগের পরিবর্তন হয়, তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু ভাইয়া কি বলে? বল বলে, তখন তাকে বল বলে। ওকে, ক্লিয়ার এতটুকু? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভাইয়া কি? যে যার প্রয়োগের ফলে স্থির যে বস্তুটা আছে, যেই বস্তুটা স্থির আছে, ও কিন্তু চলা শুরু করবে। ও কি করবে? চলা শুরু করবে। আর যে গতিশীল বস্তু যে চলতেছে তার কিন্তু বেগের পরিবর্তন করবে, তখন তাকে কি বলে? বল বলে। আর বলের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা কিন্তু এটা জানি। এখন আসি, দেখো আমাদের এখন জানতে হবে এককটা জানতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু জানো ভরের একক কি ভাইয়া? কেজি, তাই না? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু আমরা জানি, আমরা কিন্তু এই এতটুকু না লেখা, বলের একক হচ্ছে কিন্তু ভাইয়া নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে কিন্তু ভাইয়া নিউটন। একটু তুমি মাথায় রাখো, এই একক এবং মাত্রা কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিন্তু আমরা কি বের করলাম? একক বের করলাম। তাহলে মাথায় রাখো যে ভাইয়া বলের একক কি? বলের একক হচ্ছে কিন্তু ভাইয়া নিউটন। একটু মনে রাখো। ওকে, এরপরে আমাদের জানতে হবে কি? মাত্রাটা। আমরা তো একক জানলাম, কি জানছি আমরা ভাইয়া? একক জানছি। হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে।
আসে, কিসে আসে? এমসিকিউতে। এখন আমাদের জানতে হবে ভাইয়া মাত্রা সম্পর্কে। তাহলে আমরা যদি মাত্রা বের করতে চাই, যেমন গতি অধ্যায় কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে তোমরা জাস্ট দুইটা জিনিস মুখস্থ করবে, আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। যেমন স্মরণের একক কি, স্মরণের মাত্রা কি, দূরত্বের একক কি, তারপর হচ্ছে মাত্রা কি। আমি বলছি না, এই জিনিসটা যদি মুখস্থ রাখো কিচ্ছু লাগবে না ভাই, আর তা সব তুমি বানাইয়া একক এবং মাত্রা তুমি লিখতে পারবে। এগুলো মুখস্থ করার বিষয় না। যেমন দেখো বলের একক মানে বলের সূত্র কি? F = mv। একক এবং মাত্রা যদি তুমি লিখতে চাও বানিয়ে, তোমার আগে সূত্র লিখতে হবে। দেখো তুমি জানো এটা হচ্ছে কি ভর, ভরের মূলত হচ্ছে মাত্রা কি? ভরের কিন্তু মাত্রা ক্যাপিটাল এম ভাইয়া, কি ক্যাপিটাল এম। আর এই যে তোমার ত্বরণ, ত্বরণের মাত্রা কি জানি ছিল? ত্বরণের মাত্রা কিন্তু এই যে দেখো L⁻⁻2 ছিল। বেগের মাত্রাটা কি ছিল? L⁻⁻1। আমি কিন্তু গতি অধ্যায় কিন্তু একেবারে ভেঙে ভেঙে আলোচনা করছি। একটা সম্পর্ক তোমাদেরকে শিখাইছিলাম, মনে পড়ে? কি সম্পর্ক শিখাইছিলাম ভাইয়া? জাস্ট সম্পর্কটা মাথায় রাখলে কিচ্ছু লাগবে না। ওকে, সো এই হয়েছে কিন্তু ভাইয়া বলের কি পাইলাম আমরা? মাত্রা পাইলাম mL⁻²। একটু মনে রাখো, কারণ ভাইয়া এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, তাতে কোনো ভুল নাই, আসবে। তাহলে বলের একক পাইলাম হচ্ছে কিন্তু আমরা নিউটন, এবং বলের মাত্রা পাইলাম হচ্ছে কিন্তু mL⁻²। ওকে, আচ্ছা গেল এতটুকু। এরপরে আসে কিন্তু ভাইয়া আমাদের এখন কি জানতে হবে? যেহেতু আমরা বল নিয়ে এতক্ষণ আলোচনা করছি, এখন আমাদের বলের প্রকৃতি নিয়ে আলোচনা করতে হবে। বলের প্রকৃতিটা একটু জানতে হবে, যে বলের প্রকৃতিটা আসলে কি। দেখো একটু খেয়াল করো, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া বলের প্রকৃতি। কি বলের প্রকৃতি? মৌলিক বলের প্রকৃতি। কি ভাইয়া? মৌলিক বলের প্রকৃতি। এটা সম্পর্কে কিন্তু আমাদের এখন একটু ছোট্ট করে কিন্তু জানতে হবে, একটু ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো মনে রাখবা, প্রকৃতি অর্থাৎ এই যে প্রকৃতি আছে, এই প্রকৃতিতে কিন্তু ভাইয়া 4 রকমের বল পাওয়া যায়। কয় রকমের? প্রকৃতিতে 4 রকমের বল পাওয়া যায়, এগুলোকে বলা হয় মৌলিক বল। তাহলে মৌলিক বল কয়টা? যেহেতু প্রকৃতিতে 4 রকমের বল পাওয়া যায়, তার মানে মৌলিক বল হচ্ছে কিন্তু 4টা। তাহলে মৌলিক বল কয়টা ভাইয়া? মৌলিক বল হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 4টি। একটু মাথায় রাখো, ঠিক আছে? সো কি কি আছে? যেমন আমি যদি বলি ভাইয়া মহাকর্ষ বল, কি মহাকর্ষ বল, মহাকর্ষ বল তোমাদের বইয়ে আছে। তারপর আছে কি তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল। এই যে তড়িৎ বা বিদ্যুৎ একই কথা, কিন্তু বিদ্যুৎ আর তড়িৎ জিনিসটা কিন্তু একই জিনিস, রাইট? সো তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল। একটু দেখো, একটু তোমাদের এখান থেকে কি কি পড়তে হবে আমি বলতেছি। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কিন্তু আমি যদি বলি যে দুর্বল নিউক্লিয় বল, সো দুর্বল নিউক্লিয় বল। এরপরে আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। একটু খেয়াল করো, এখান থেকে তোমার কি কি জানতে হবে? এখান থেকে তোমার জানতে হবে এই জায়গাতে দেখো মহাকর্ষ বল সম্পর্কে। আমি যদি কোশ্চেন করি ভাইয়া বলো তো মহাকর্ষ বল জিনিসটা কি, তোমরা কি বলতে পারবা? দেখো এখন আমাদের যেই জিনিসটা জানতে হবে যে মহাকর্ষ বল কি আর অভিকর্ষ বল কি, দুইজনের ভিতরে পার্থক্যটা কি। মাথায় রাখবা এই জিনিসটা, যে ভাইয়া মহাকর্ষ হচ্ছে কি, মহাকর্ষ বল কি, যে এই যে সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুরই কিন্তু আকর্ষণ করে। প্রত্যেকটা বস্তুরে কি করে ভাইয়া? আকর্ষণ করে। যেমন আমি ওই যে দেখো ওই বস্তুটার আকর্ষণ করতেছে, ও আমার আকর্ষণ করতেছে। প্রত্যেকটা বস্তু ভাইয়া প্রত্যেকটা বস্তুরে কি করে? আকর্ষণ করে। আমি কি বলেছি? যে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুকে, যে প্রত্যেক বস্তু কি করে? প্রত্যেক বস্তুকে কি করে ভাইয়া? আকর্ষণ করে। এই যে আকর্ষণ করে, এই যে বল, এইটাকে বলা হয় মহাকর্ষ বল। ওকে, এটাকে কি বলে ভাইয়া? এইটাকে বলা হয় কি? মহাকর্ষ বল। মনে থাকবে যে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করার বলকে কি বলে? মহাকর্ষ বল বলে। যেমন আমি যদি বলি তাহলে মহাকর্ষ বলের উদাহরণ কি হতে পারে? যেমন কখনো কি এই জিনিসটা চিন্তা করেছো যে আমরা জানি এই যে পৃথিবীটা কিন্তু সূর্যের চারপাশে কিন্তু ঘোরে, হ্যাঁ? তাহলে কেন তোমার হচ্ছে এই যে গ্রহ নক্ষত্র কিন্তু সম্পর্কে তোমরা সবাই জানো, তাই না? কেন আসলে এই সূর্যটা মূলত হচ্ছে কিন্তু পৃথিবী ছেড়ে যায় না, বা পৃথিবী সূর্যকে ছেড়ে যায় না? কেন যায় না বলো তো? এই মহাকর্ষ বলের জন্য। কারণ এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুর আকর্ষণ করে। সূর্য যেভাবে পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী কিন্তু সূর্যকে আকর্ষণ করে। এই জন্য কিন্তু একজন আরেকজনকে সাইডে কিন্তু যাইতে পারে না। এটাকে বলা হয় মহাকর্ষ বল। এটাকে কি বলে? মহাকর্ষ বল। ওকে, সংখ্যাটা মাথায় থাকবে যে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করার বলকে কি বলে? মহাকর্ষ বল বলে। এরপরে আমি আরেকটা কথা বলছি ভাইয়া, আমাদের জানতে হবে অভিকর্ষ বল জিনিসটা কি। দেখো অভিকর্ষ ভাইয়া বল, এই অভিকর্ষ বল সম্পর্কে জানতে হবে। অভিকর্ষ বল মানে কি? মনে রাখবা, পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, সংখ্যাটা লিখে রাখো যে ভাইয়া পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, কোনো বস্তুকে ভাইয়া কি করে?
আকর্ষণ করে। তাহলে পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে কি বলে? তাকে কিন্তু তোমার এই যে দেখো তাকে কিন্তু অভিকর্ষ বল বলে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি ছাদের উপরে ওঠো, সাপোজ চিন্তা করো ছাদের উপর যদি ওঠো, উপর থেকে যদি একেবারে অনেক উপরে উঠছো, ওঠার পর যদি সেখান থেকে টুস করে লাফ দাও, তাহলে কি হবে? তুমি কি এইভাবে পাখির মতো উঠতে পারবা? পাখির মতো কি উঠতে পারবা? পারবা না। তুমি কিন্তু টুস করে একেবারে নিচে কিন্তু পড়ে যাবা না? তুমি কিন্তু একেবারে নিচে পড়ে যাবা এবং তোমার হাত পা ভেঙে শেষ, রাইট? আবার এই কাজটা কিন্তু করো না, তোমরা চাইলে চেক করতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট বলতেছি না যে তোমরা ছাদের উপরে যাও তারপর সেখান থেকে লাফ দাও, জাস্ট চেক করতে পারো। ওকে, দেখো তাহলে কি বলেছে যে পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে, তুমি যদি ছাদের উপর থেকে লাফ দাও, দেখবা পৃথিবী কিন্তু তোমাকে আকর্ষণ করবে। এইটাকে বলা হয় অভিকর্ষ বল। আর অভিকর্ষ ত্বরণ বলে কিন্তু একটা কথা আছে, তাই না? যে জি দ্বারা প্রকাশ করেন, মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তোমরা জানো, রাইট? জি বলে। সো এইখানে দেখো, তাহলে আমি বলছি অভিকর্ষ বল জিনিসটা কি? পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করবে এটাকে বলা হয় অভিকর্ষ বল। যেমন আমি যদি বস্তুটাকে এখান থেকে ফেলে দিই, দেখবা ও কিন্তু একেবারে নিচের দিকে যাবে। কেন নিচে যায়? ও এখানে এইভাবে থাকতে পারে না, এভাবে এই যে বেশি থাকতে পারে না, তা কিন্তু না, তা কিন্তু থাকবে না, কারণ পৃথিবী কিন্তু একটা আকর্ষণ করতেছে। পৃথিবী কি করতেছে? আকর্ষণ করতেছে। এই যে বলটা, এইটাকে বলা হয় ভাইয়া তোমার অভিকর্ষ বল। ওকে, এতটুকু ক্লিয়ার? তোমরা এতটুকু বুঝতে পেরেছো? মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের ভিতরে পার্থক্যটা বুঝতে পেরেছো? একটু মাথায় রাখো, লাগবে কিন্তু লাগবে। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়া 2 নম্বরে তড়িৎ বা বিদ্যুৎ। তড়িৎ আর বিদ্যুৎ কিন্তু একই কথা, তাই না? যেমন চলবিদ্যুৎ তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার আছে, অবশ্যই সেটা আলোচনা করবো তোমাদের সাথে। দেখো তড়িৎ আর বিদ্যুৎ কিন্তু এক কথা, যে তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। এখন এইখানে একটু খেয়াল করো, এই চুম্বকের কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার আছে, চুম্বক নিয়েও কিন্তু একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে তোমাদের। সো অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসবো। প্রথম অধ্যায় ক্লাস দিয়েছি, দ্বিতীয় অধ্যায় দিয়েছি, এই তৃতীয় অধ্যায়, অবশ্যই প্রতিটা চ্যাপ্টারের উপর আমার কিন্তু ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে খেয়াল করো, এই যে তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, অনেকে মনে করে এই জিনিসটা যে ভাইয়া এই যে যেমন তোমরা কিন্তু ছোটবেলায় পরীক্ষা করছো, চিরুনি দিয়ে যখন আমরা চুল আঁচড়ানোর পরে তুমি যদি ওই চিরুনিটাকে কাগজের সাথে ধরো, দেখবা কিন্তু একটা আকর্ষণ করতেছে। কেন ভাইয়া? কেন বলো, কেন আকর্ষণ করতেছে? এখানে কিন্তু একটা চৌম্বক বল কাজ করতেছে, তাই না? অনেকে মনে করে এই যে চৌম্বকীয় বল আর এই যে তড়িৎ বল আলাদা না, কিন্তু এই দুজন কিন্তু সেম। এবং কিভাবে সেম, কিরকম সেম, কেন একই, এই জিনিসটা আমি তোমাদের সাথে সামনে আলোচনা করব। ঠিক আছে, চৌম্বকের যে চ্যাপ্টারটা আছে ওই অধ্যায়ে আমি তোমাদের সাথে একেবারে ডিটেলসে আলোচনা করব। ওকে, সো এখান থেকে একটু রিডিং পড়বা, বইয়ের রিডিং পড়বা যা আছে, তাহলেই বুঝতে পারবা। এরপরে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, একটু তোমাদের কষ্ট করে ভাইয়া বই থেকে রিডিং পড়তে হবে, তাহলে তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো? সো মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে কিন্তু ভাইয়া 4টা। কি? মহাকর্ষ বল, তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে কিন্তু ভাইয়া সবল নিউক্লিয় বল। ওকে, এখন আসি, যেহেতু আমি ফার্স্টে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করছি, যে এই সৃষ্টি জগতে প্রত্যেকটা বস্তুর আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে এই মহাকর্ষ বল সম্পর্কে একটু ছোট্ট করে তোমার জানতে হবে। কি বলেছি? এই মহাকর্ষ বল সম্পর্কে ভাইয়া তোমার একটু ছোট্ট করে তোমার কি করতে হবে? একটু জানতে হবে। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করি তোমাদের সাথে। এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া নিউটনের প্রথম সূত্র, এটা হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। এরপরে আসি ভাইয়া নিউটন মামার দ্বিতীয় সূত্র। নিউটনকে কিন্তু আমি মামা ডাকি, কারণ খুব ভালো লাগে। ঠিক আছে, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র এখন হবে কি ভাইয়া? নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, দেখো আমরা কিন্তু মজার ছলে পুরো ব্যাপারটা কিন্তু একেবারে কভার করে ফেলবো। হ্যাঁ, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তোমরা বলতে পারো ভাইয়া এগুলো আবার কি লিখতেছেন? কিচ্ছু লাগবে না, একটু আমাকে লিখতে দাও, তারপর বাকিটা বোঝানোর দায়িত্ব আমার। ওকে, সো বস্তুর ভরবেগের, দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করবে, দেখো একটু খেয়াল করো, এবং বল অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ভরবেগের পরিবর্তনও কি হবে? সেদিকে ঘটবে। আচ্ছা দেখো, আমি একটু খেয়াল করো ভাইয়া, এটা তোমাদের বইয়ে লেখা আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে তুললাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন ফার্স্টে আমাদের এই যে নিউটনের দ্বিতীয় সূত্রটা বোঝার জন্য
আমাদের কিছু স্টেপ মানে হচ্ছে কিছু মানে বিষয় জানতে হবে, মানে আমরা লাইন বাই লাইন জানবো। ওকে, প্রথমে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আগে আমাদের ভরবেগের পরিবর্তনের হার সম্পর্কে জানতে হবে, তারপর তো বাকিটা পারবো নাকি। এখন আমি যদি বলি ভাইয়া বেগের পরিবর্তন কি বলো তো, গতি অধ্যায় আলোচনা করেছি আমি তোমাদের সাথে। বেগের পরিবর্তন কি, তুমি যেখানে বসা আছো ওটা কিন্তু আদি বেগ, তুমি যদি ওখান থেকে হাইটা অন্য আর একটা জায়গায় গিয়ে থামো সেটা হইবে কিন্তু শেষ বেগ। যেমন আমি এখানে দাঁড়াই আছি, আমি কি আদিবেগ, আদিবেগকে কি দ্বারা প্রকাশ করে ইউ। এবার আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি থামি তাহলে শেষ বেগ, শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করে ভি। এখন আমি বললাম তাহলে বেগের পরিবর্তন কি বলো তো, এখানে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে না, বেগের পরিবর্তন কত কি হয়েছে বলো তো। পরিবর্তন মানে কি, বিয়োগ করা বোঝায়। কেমনে বাইর করবা, শেষ বেগ থেকে তোমার আদিবেগটা ভাইয়া বিয়োগ করতে হবে, তার মানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। কথা সত্য নাকি মিথ্যা, বুঝতে পারছো এতটুকু? এটা হচ্ছে কিন্তু বেগের পরিবর্তন। এখন আমি যদি আর একটু লেখি বাড়তি, যে ভাইয়া বলো বেগের পরিবর্তনের হার বলো তো কি হবে, বেগের পরিবর্তনের হার বলতে পারো, বেগের পরিবর্তনের হার কি হবে, যে তুমি যদি এই ভি মাইনাস ইউকে সময় দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তুমি বেগের পরিবর্তনের হার পাবা। মাথায় রাখো, হার যখন কথাটা লেখা থাকবে তখন তোমার বুঝতে হবে যে তোমার এই টি দ্বারা ভাগ করতে হবে, সময় দ্বারা ভাগ করতে হবে। এইটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। আর গতি অধ্যায় কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করছি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, তার মানে এটাকে আমি ডাইরেক্ট ত্বরণ বলতে পারি। কথা সত্য নাকি মিথ্যা, কারণ ত্বরণের সূত্র তো এইটাই ছিল, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এটাও তো সেম। তাহলে এই যে এখন আমি যদি বলি তাহলে ত্বরণ কাকে বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, একই কথা ভাই, একই কথা। আচ্ছা, সে এতটুকু বুঝছো, বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তনের হার জিনিসটা বুঝছো। আচ্ছা, এতটুকু যদি বোঝো, এখন আমাদের জানতে হবে তাহলে ভরবেগ জিনিসটা কি। দেখো একটু খেয়াল করো ভাইয়া, ভরবেগকে মনে রাখবা পি দ্বারা প্রকাশ করে, পি দ্বারা কি দ্বারা, পি দ্বারা। ভরবেগ, এই যে লেখাটার ভিতরে ভাইয়া ভর আছে, আবার কিন্তু ভাইয়া বেগ আছে। আমরা জানি ভরকে এম দ্বারা প্রকাশ করে, বেগকে ভি দ্বারা প্রকাশ করে, তাহলে ভরবেগ কি হবে, এম বি। ব্যাপারটা সিম্পল। তাহলে ভরবেগের সূত্র কি, পি ইজ ইকুয়াল টু এম বি। দেখো এটার ভিতরেই কিন্তু লেখা আছে, এই যে দেখো সূত্র কিন্তু এটার ভিতর থেকে আমরা পাচ্ছি, ভর আর বেগ দুইজনের গুণফল, এই যে এম বি, এটা হচ্ছে কি ভাইয়া ভরবেগ। এটা কি ভরবেগ। এখন এই পি ইজ ইকুয়াল টু এম বি, আমি একটু এককটা একটু লিখে দিচ্ছি, এই এককটা একটু জানতে হবে। ভরবেগের একক কি, দেখো খেয়াল করো, যে ভরের একক কি ভাইয়া কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের মূলত একক কি হবে, কেজি মিটার পার সেকেন্ড, রাইট? এতটুকু বুঝতে পেরেছো যে ভাইয়া কি লিখছি, কেজি মিটার পার সেকেন্ড। এখন তুমি চাইলে মাত্রাটাও বের করতে পারো, মাত্রাটা কি হবে, এটা কিন্তু একক কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি, এই যে ভরের মাত্রা হয়েছে ক্যাপিটাল এম, বেগের মাত্রা কি গতি অধ্যায় কিন্তু শিখেছি এলটি ইনভার্স, এই যে দেখো, এই যে দেখো এম এল টি পাওয়ার মাইনাস 1 হবে। আর এই যে কিছুক্ষণ আগে বলের যে মাত্রাটা, এটা কিন্তু মাত্রা, এটা কি ভাইয়া মাত্রা। আর বলের যে মাত্রাটা কিন্তু আমি লিখে দিচ্ছিলাম, কি লিখছিলাম, এম এল টি পাওয়ার মাইনাস 2, এতটুকু ডিফারেন্স। এটা হচ্ছে কিন্তু বলের মাত্রা, এটা কিসের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা, আর এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভরবেগের মাত্রা। একটু মাথায় রাখো, একটু বলের মাত্রা হইবে এম এল টি পাওয়ার মাইনাস 2, আর ভরবেগের মাত্রা হইবে এম এল টি পাওয়ার মাইনাস 1, এতটুকু ডিফারেন্স। পারা যাবে? আচ্ছা, সো কোথায় আমরা ছিলাম, আমরা কিন্তু ভরবেগে ছিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি, আমরা জানলাম এই জিনিসটা যে ভাইয়া ভরবেগ কি, ভরবেগ হয়েছে কিন্তু এমবি। এখন আমি বললাম যে ভরবেগের পরিবর্তন কি বলো তো, ভরবেগের পরিবর্তন তুমি জানো, একটা জিনিস খেয়াল করো, আমরা বেগের পরিবর্তন জানি। ধরো আমি এখানে আছি, আমি হয়েছি আদিবেগ, এখান থেকে আমি যদি ওইখানে যাই ওইটা হইবে কিন্তু শেষ বেগ, তাহলে বেগের পরিবর্তন হইবে ভি মাইনাস ইউ, এটা তো আমরা জানি। এখন আমার কিন্তু একটা ভর আছে, কয় কেজি, 50 কেজি। তোমার ভর আছে কয় কেজি, 80 কেজি না 60 কেজি, বলো কয় কেজি, কমেন্টে জানিও যে ভাইয়া তোমার ভর কত। আচ্ছা দেখো, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভর আছে, তাই না? এখন আমি যদি বলি, আমি যে এইখানে আছি, এই যে ভর ধরো হয়েছে আমার ভর হয়েছে 50 কেজি, আমার ভর কত, 50 কেজি। আমি যদি এখান থেকে ওইখানে যাই, আমার ভরের কোনো পরিবর্তন হইবে? 50 কেজি থেকে আরও বাড়বে না আরও কমবে, কোনো কিছু হইবে? এখানেও 50 কেজি, আমি ধরো এখানে আদিবেগ আছে, এই যে ইউ আছি, আমি যদি এখানে থাকি, এটা হচ্ছে আদিবেগ, আমার কিন্তু একটা ভর আছে, তার মানে এম ইউ আমি বলতে পারি না এমইউ। আমি যদি এখান থেকে ওইখানে যাই, আমার এই ভরের কোনো পরিবর্তন হইবে না, তাহলে ওখানে কি হবে ভাইয়া, এমবি, ওটা শেষ বেগ। তাহলে এখন আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কি হবে, এমবি মাইনাস এমইউ, বলতে পারি না এমবি মাইনাস এমইউ, কারণ এই ভরের তো কোনো পরিবর্তন হয় না। আমার এইখানে ছিল 50 কেজি, আমি যদি হাইটে আর একটা জায়গায় গিয়ে থামি, সেখানেও আমার ভর 50 কেজি থাকবে, ভরের তো কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা হচ্ছে কিন্তু ভাইয়া ভরবেগের পরিবর্তন, এমবি মাইনাস এমইউ। পরিবর্তন মানেই তোমার বিয়োগ করা, এতটুকু
ক্লিয়ার? এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে এই গেল হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলছি কি এখানে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে লেখো এখন, তাহলে ভরবেগের, খেয়াল করো, ভরবেগের ভাইয়া পরিবর্তনের হার, তাহলে পরিবর্তনের হার কি হবে বলো তো? আমি কি বলেছি, যদি হার কথাটা লেখা থাকে তোমার সময় দ্বারা ভাগ করতে হবে কাকে? এই ভরবেগের পরিবর্তনকে, অর্থাৎ এমবি মাইনাস এমইউকে তুমি যদি ভাইয়া সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি ভরবেগের পরিবর্তনের হার পাবা। এতটুকু ক্লিয়ার? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? বেগের পরিবর্তনটা যার কারণে কিন্তু আমি শুরুতে বুঝাইছি যে বেগের পরিবর্তন জিনিসটা আসলে কি, এখন বুঝাইলাম ভরবেগের পরিবর্তন, এরপরে ভরবেগের পরিবর্তনের হার। এখন একটু খেয়াল করো, এখন এইখানে এম আছে, এখানেও এম আছে, তাহলে আমি কিন্তু চাইলে এম কিন্তু কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে শুধু থাকে ভি আর এখানে থাকে ভাইয়া ইউ, ভি মাইনাস ইউ, নিচে থাকে টি। তুমি কিন্তু জানো যে তুমি যদি ভি মাইনাস ইউকে টি দ্বারা ভাগ করো কি পাবা ভাইয়া? ত্বরণ পাবা। তাহলে আমি এতটুকুর পরিবর্তে আমি এ লিখতে পারি না, আর এখানে এম, এই এম। ওকে, দেখো খেলাটা দেখো। এরপরে তুমি কিন্তু জানো এই যে কিছুক্ষণ আমি দেখাইলাম বলের সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন এই এম এর পরিবর্তে তুমি এফ লাগতে পারো না, এইটার পরিবর্তে এফ লাগতে পারো না। এইটাই হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র, এই জিনিসটাই হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমি একটু ভেঙে বলি। এখন বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল মানে কি? এফ। দেখো তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়েছে, এখান থেকে আমি এফ পাইছি। তাহলে এখন আমি কিন্তু তাইলে লিখতে পারি ভাইয়া, আমি এই জিনিসটা কিন্তু এখন লিখতে পারি। কি লিখতে পারি? যে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল মানে এফ, সমানুপাতিক মানে কি? এই চিহ্ন কিন্তু সমানুপাত বোঝায়, এই যে চিহ্নটা কিন্তু ভাই সমানুপাত বোঝায়। গতি অধ্যায়ে আলোচনা করছি তোমাদের সাথে। এই সমানুপাতিক মানে কি? সমান বোঝায়। কি বোঝায়? সমান বোঝায়। এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন কিন্তু সেদিকে হবে। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল, আর আমরা কিন্তু সেটাই দেখাইলাম। এবং এখান থেকে এমবি মাইনাস এমইউ বাই টি, এখান থেকে কিন্তু আমরা বল পাচ্ছি, এফ পাচ্ছি। এতটুকু ক্লিয়ার? সবাই একটু পড়ো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে যাবে বা বল যেদিকে প্রয়োগ করা হবে তাহলে তোমার ভরবেগের পরিবর্তন কিন্তু সেদিকে হবে, কারণ সমানুপাতিক দ্বারা কি বোঝায় ভাইয়া? সমান বোঝায়। কি বোঝায়? সমানুপাতিক দ্বারা মনে রাখবা ভাইয়া, কি বোঝায়? সমান বোঝায়। এতটুকু ক্লিয়ার? এতটুকু ভাইয়া বুঝছো কিনা সেটা বলো। বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে এখন আসি, তাহলে আমরা ভরবেগের পরিবর্তন হার সম্পর্কে আমরা কিন্তু জানলাম। এখন আমাদের যেটা জানতে হবে, ভরবেগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই না? ভরবেগের সূত্র কি? ভরবেগের কিন্তু ভাইয়া সূত্র হচ্ছে, দেখো যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া? এমবি। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া ভরবেগের তোমার হচ্ছে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? যেমন ভরবেগের মূর্ত হচ্ছে যে তোমরা যদি একটু সৃজনশীলগুলো করতে যাও তখন কিন্তু দেখতে পারবা যে আমি যদি তোমাদের সাথে বলি যে একটা সূত্র আছে, কমন একটা সূত্র আছে ভরবেগের ক্ষেত্রে, সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না? কি সূত্র এটা? এটা হচ্ছে কিন্তু ভরবেগের, দেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, দেখো সংরক্ষণশীলতার নীতি। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই রিলেটেড সূত্রটা হচ্ছে এইটা। একবার যদি মুখস্থ রাখতে পারো দেখবা এই নিয়মে কিন্তু সৃজনশীল, এই নিয়মে কিন্তু অর্থাৎ এই সূত্র দ্বারাই কিন্তু সৃজনশীল করে, এই সূত্র দ্বারাই কিন্তু এমসিকিউ করে। m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু বুঝাচ্ছি। ধরো দুইটা গাড়ি আছে, আমার গাড়ি আঁকা আসলে আমি চিত্র তেমন ভালো আঁকতে পারি না। দেখো ধরো এখানে একটা গাড়ি আছে, আবার হাইসো না তোমরা, এবং আর একটা গাড়ি আছে এইখানে আর একটা ভাইয়া গাড়ি আছে। ধরে নাও, একটু চিন্তা করো যে এখানে তোমার হচ্ছে আর একটা গাড়ি আছে। এখন এই যে দুইটা গাড়ির ভিতরে কি হইবে? সংঘর্ষ হইবে। এখন এই যে প্রথম যে গাড়িটা, এটার কিন্তু একটা আদিবেগ আছে, এটার কিন্তু একটা ভর আছে। সো যেটা প্রথম, এটাকে তোমার সবগুলো অন ধরবা, অন চিন্তা করবা, আর যেটা দ্বিতীয় গাড়ি ওইটাকে সবসময় তুমি টু চিন্তা করবা। তাহলে এই যে m1 u1 মানে কি? m1 মানে কি? প্রথম গাড়িটার ভর, u1 মানে কি? প্রথম গাড়িটার আদিবেগ। এই m2 মানে কি? দ্বিতীয় গাড়িটার ভর, u2 মানে কি? দ্বিতীয় গাড়িটার আদিবেগ। আবার m1 মানে কি? প্রথম গাড়িটার ভর, v1 মানে কি? প্রথম গাড়িটার শেষ বেগ। আবার এই যে দেখো এটা হইবে কি? দ্বিতীয় গাড়িটার তোমার হচ্ছে এই m2 মানে দ্বিতীয় গাড়ির ভর, এবং v2 মানে কি? দ্বিতীয় গাড়ির
শেষ বেগ। সো এই জিনিসটাই, সো এটা আমি তোমাদের সাথে ইনশাল্লাহ সৃজনশীল ক্লাসে আলোচনা করবো তোমাদের সাথে, একেবারে ভেঙে ভেঙে আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, সো এই সূত্রটা একটু মাথায় রাখবা। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ভাইয়া দেখবা যদি তোমার মিলিত লেখাটা থাকে, কি থাকে মিলিত লেখাটা, তখন কিন্তু সূত্রের একটু চেঞ্জ হয়। কীরকম চেঞ্জ হয় দেখো, m1u1 প্লাস হয়েছে m2u2 সমান সমান v ইন্টু m1 প্লাস m2। এই যে দেখো, অর্থাৎ যখন মিলিত কথাটা থাকবে, অর্থাৎ একটা গাড়ির সাথে আর একটা গাড়ি যখন সংঘর্ষ হইয়া মিলিত হইবে, তখন কিন্তু তোমার এই m1 v1 প্লাস m2 v2 লিখতে পারবা না, v ইন্টু m1 প্লাস m2 লিখতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো। এই দুইটা সূত্র যদি মনে রাখতে পারো, দেখবা সৃজনশীল তোমার কাবার, সৃজনশীল তোমার কাবার। এবং সৃজনশীল ক্লাসে একেবারে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো যে সংঘর্ষের পূর্বে গাড়ি দুইটার মিলিত ভরবেগ, সংঘর্ষের পরে গাড়ি দুইটার মিলিত ভরবেগ। এই যে দেখো m1 u1 প্লাস m2 u2 মানে কি, সংঘর্ষের পূর্বে যখন সংঘর্ষ হয় নাই তখন গাড়ি দুইটার মিলিত ভরবেগ, মিলিত ভরবেগ, দুইজনের মিলিত ভরবেগ। আর সংঘর্ষের পরে গাড়ি দুইটার মিলিত ভরবেগ, এই দুইটা মান যদি সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, নাহলে মেনে চলবে না। সো আমি ইনশাল্লাহ সৃজনশীল ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, সো আজকে তোমাদের সাথে নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করলাম। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে একটু কমেন্টে তোমরা জানিও যে তোমরা বুঝতে পারছো কিনা। সো ক্লাসটা অনেকটা বড় হয়েছে, যার কারণে আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। নিউটনের এরপর আমি তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করবো। তৃতীয় সূত্র একেবারে সহজ, তুমি যদি তোমার কোনো বন্ধুকে থাপ্পড় দাও, অবশ্যই তোমার সেই বন্ধু তোমাকে থাপ্পড় দিবে। ব্যাপারটা নিউটনের তৃতীয় সূত্র। মানে অনেকে বলবে ভাইয়া বুঝলাম না, যে কোনো বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে অবশ্যই ওই বস্তুটা কিন্তু বিপরীতভাবে তোমাকে একটা বল প্রয়োগ করবে। মানে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অ্যাকশন রিয়াকশন, অ্যাকশন রিয়াকশন। ইনশাল্লাহ আমি তৃতীয় এই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, কারণ আজকের ক্লাসটা অনেক বড় হয়েছে। তোমরা পরের ক্লাস চাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাস নিয়ে আসবো। সো এই ছিল ছোট্ট একটা ক্লাস ভাইয়া তোমাদের সাথে, এবং তোমরা বুঝতে পারছো কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা একটু কমেন্টে জানাতে পারো। এবং আমি পদার্থবিজ্ঞানের প্রতিটা অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়ে আসতেছি। অলরেডি প্রথম অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসছি, দ্বিতীয় অধ্যায়, এখন হচ্ছে কিন্তু তৃতীয় অধ্যায়। সো তোমরা সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।